প্রতিশোধমূলক ব্যবস্থা কিনা, আমার কাছে মনে হয় যে এটা অন্ততপক্ষে সেই জাতীয় একটা ইঙ্গিতই দিচ্ছে, সারা বিশ্বকে দেখিয়ে দেওয়া যে আমরা যা খুশি তা করতে পারি। যুক্তরাষ্ট্র প্রথমেই বলেছে যে এই যে বিশ্ব বাণিজ্য প্রতিষ্ঠান যেটা আছে সেটাকে তারা মানে না, কিন্তু যুক্তরাষ্ট্র সেইটা বেরিয়ে আসবে কিনা সেখানে আমার সন্দেহ আছে। কারণ আবারও ওই গোপন চুক্তির বহু জিনিসই অর্থনৈতিক নয়, যেটাকে আমরা সুনীল অর্থনীতি বলে থাকি, অর্থাৎ সমুদ্র, জল এবং তার উপরে ভিত্তি করে যে সমস্ত অর্থনীতি, সেটার কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কিছুই করা হয়নি। বাংলাদেশের অর্থনীতি নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র 10% শুল্ক বাড়িয়ে দিয়েছে বাংলাদেশি পণ্যের উপর। এতে অর্থনীতিতে কী ধরনের প্রভাব ফেলতে পারে, এসব নিয়ে কথা বলবো অর্থনীতিবিদ, ইউএনডিপির সাবেক নির্বাহী পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ডক্টর সেলিম জাহানের সঙ্গে। ডক্টর সেলিম জাহান, আপনাকে স্বাগত চর্চার সংলাপে। আপনাকেও ধন্যবাদ। যুক্তরাষ্ট্র যে আরও 7টি দেশের সঙ্গে বাংলাদেশের উপরও 10% শুল্ক চাপিয়ে দিল, কোথাও কোথাও হয়তো সেটি 10, 12, 12.5% আছে, কিন্তু যে অজুহাতে চাপিয়ে দিয়েছে সেটিকে কিভাবে নেবেন? আমার মনে হয় যে এটার প্রেক্ষিতটা একটু দেখা দরকার, এবং সেই পরিপ্রেক্ষিত থেকে এই বিষয়টি আলোচনা করা প্রয়োজন। মনে রাখা দরকার যে এর আগে যুক্তরাষ্ট্র সরকার বিশ্বব্যাপী যে জাতীয় শুল্ক আরোপ করেছিল, মার্কিন সুপ্রিম কোর্ট সেটা নাকচ করে দিয়েছে অবৈধ বলে। এর পরিপ্রেক্ষিতে এই বছরের প্রথম দিনে, মানে প্রথম দিককার সময়, যুক্তরাষ্ট্র একটি সাময়িক শুল্ক 10% বিশ্বের বিভিন্ন দেশের উপরে চাপিয়েছিল। তো সেই সাময়িক শুল্কের যে সময়সীমা সেটা প্রায় শেষ হয়ে এসছে, এবং তখন বর্তমান সময় একটি অজুহাত নিয়ে যুক্তরাষ্ট্র বিশ্বের 60টি দেশের উপরে এই শুল্ক চাপিয়েছে। এবং সত্যিকার অর্থে মার্কিন যুক্তরাষ্ট্রে যে সমস্ত পণ্য আমদানি করা হয় তার 99% উপরেই এই শুল্ক আরোপিত হবে। এবং আপনি যেটা উল্লেখ করেছেন যে কোনো কোনো দেশের জন্য এটা 10%, যেমন বাংলাদেশের ক্ষেত্রে, আবার চীনের মতো দেশের ক্ষেত্রে এটা 12.5%। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। এখন যে অজুহাতে বা যে কারণ দেখানো হয়েছে সেটা হচ্ছে যে এই যে জোরপূর্বক শ্রম ব্যবহার করে উৎপাদন প্রক্রিয়া চালানোটা, সেটার উপরে এই সমস্ত দেশের কেউ কেউ নিষেধাজ্ঞা এখনো জারি করেনি, আর যারা নিষেধাজ্ঞা জারি করেছে তারা এটাকে বাস্তবায়ন করেন। এখন এখানে কথাটা হচ্ছে দুটো। একটা কথাটা হচ্ছে যে যারা এই নিষেধাজ্ঞা জারি করেছে বা বাস্তবায়ন করছে, মনে রাখা দরকার বেশিরভাগ দেশে কিন্তু জাতিসংঘের এই জোরপূর্বক শ্রম ধারা যেটি আছে সেটার জন্য যে আইন কানুন বিধি ব্যবস্থা আছে সেটাতে কিন্তু স্বাক্ষর করেছে। সুতরাং তারা জোরপূর্বক শ্রম ব্যবহার না করার ক্ষেত্রে তারা সব সময় এক ধরনের ব্যবস্থা নিয়েছে। আর দ্বিতীয় কথাটা হচ্ছে যে এই সমস্ত দেশ এগুলোকে বাস্তবায়ন করছে না, এটা কে নির্ধারণ করছে? এটার তো একটা নির্ণায়ক থাকতে হবে। এটা যুক্তরাষ্ট্র একতরফাভাবে নির্ধারণ করছে যে এই জাতীয় যে নিষেধাজ্ঞা রয়েছে কিংবা নিষেধাজ্ঞার জন্য যে সমস্ত দেশ অঙ্গীকার করেছে সেটা তারা বাস্তবায়ন করছে না। তো সেই পরিপ্রেক্ষিতে আমি এই যে 10% শুল্ক বসানো হয়েছে সেটাকে দেখি, এটা সত্যিকার অর্থে যে ট্রাম্প প্রশাসন প্রথম থেকেই যে ধরনের এক ধরনের যেটাকে বলে অন্তর্মুখিতা এবং এক ধরনের দ্বিপাক্ষিকতার উপরে ভিত্তি করে তারা যেভাবে এটাকে সংরক্ষিত একটা নীতি সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সেটারই একটা প্রতিফলন। কিন্তু এর আগে যে 19% শুল্ক বসালো, আমার সেটি সুপ্রিম কোর্টের আদালত বাতিল করে দিল। কিন্তু ওই বাতিল হওয়ার আগে এটি কতটা কার্যকর হয়েছিল এবং সেই বাড়তি শুল্কটা ফেরত দেবে কি না, এটি একটি প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে যে বাংলাদেশের উপর যে এই আপনি যেটা যথার্থই বলেছেন যে কে নির্ধারণ করবে, তাহলে তৃতীয় পক্ষ আইএলও বা জাতিসংঘ। কিন্তু যুক্তরাষ্ট্র তো এসব সংস্থার ধারধারে বলে মনে হয় না। তারা তো এটি কি
ডোনাল্ড ট্রাম্পের যে একক এখতিয়ারে যে শুল্ক আরোপ করেছিল, কোথাও 37, কোথাও 52 ইত্যাদি ইত্যাদি, পরবর্তীকালে এটা কমানো হয়েছে, সেটি সুপ্রিম কোর্ট বাতিল করার কারণেই তারা আরেকটি এটা প্রতিশোধমূলক শুল্ক কিনা? হ্যাঁ, এখন এটা দুটো প্রশ্ন করেছেন আপনি। আমি প্রথম প্রশ্নটির জবাব দিই। সেটা হচ্ছে, যখন এই যে আগে আরোপিত যে শুল্ক, সেটাকে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করলো, তখন কিন্তু বিভিন্ন দেশ, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান তারা ওই সময় যে শুল্কটা দিয়েছিল সেটা ফেরত পাওয়ার জন্য দাবি জানিয়েছিল, এবং সেই শুল্ক কিন্তু ফেরত দেওয়া হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে সেটা করা হয়েছে কিনা আমার ঠিক জানা নেই, কিন্তু বহু দেশ কিন্তু ওই শুল্ক, যেটা অন্যায়ভাবে তাদের উপরে আরোপিত হয়েছিল, সেই শুল্কটা ফেরত পেয়েছে। আর দ্বিতীয় যে কথাটি, সেটাটি হচ্ছে যে, আপনি জানেন যে ট্রাম্প প্রশাসন একটা অন্তর্মুখী নীতি আম, তারা অনুসরণ করে, এবং সেখানে তারা সবসময় দ্বিপাক্ষিকভাবে বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য চালিয়ে যেতে চায়। সেই সঙ্গে সঙ্গে তাদের একটা বিশাল সংরক্ষণ নীতি আছে, এবং যেটাকে তারা বলে থাকে যে যুক্তরাষ্ট্রের যে অর্থনীতি, তাকে সংরক্ষিত করা, তার দেখভাল করা, তার স্বার্থ রক্ষা করা, সেগুলো তারা করে থাকে। সুতরাং এটার সঙ্গে সঙ্গে আমার মনে হয় যে এর পেছনে যে কারণটি রয়েছে, সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র মনে করে যে সে হচ্ছে একটা বিশ্ব শক্তি, এবং সমস্ত বিশ্বের সমস্ত কিছুর ওপরে তার একটা প্রভাব থাকবে, এবং সেখানে সে যেটা মনে করবে যে যথাযথ ব্যবস্থা, সেটা সে করতে পারবে। এখন যে প্রশ্নটি আপনি করেছেন, যেটা প্রতিশোধমূলক ব্যবস্থা কিনা, আমার কাছে মনে হয় যে এটা অন্তত পক্ষে সেই জাতীয় একটা ইঙ্গিতই দিচ্ছে। কারণ মার্কিন সুপ্রিম কোর্ট যখন আগে যে শুল্কটি বসিয়েছে সেটাকে অবৈধ ঘোষণা করেছে, তখন নতুন করে প্রথমে সাময়িক একটা শুল্ক বসানো, যেটা কোর্টে নিয়ে যেতে হবে না, তারপরে এখন এসে আবার 60টি দেশের উপরে এই জাতীয় একটা শুল্ক বসানো, যেটা আসলে যুক্তরাষ্ট্রের যে আমদানিকৃত 99% পণ্যের উপরে আরোপিত হবে, সেটা অনেকটা বলা চলে যে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এবং সারা বিশ্বকে দেখিয়ে দেওয়া যে আমরা যা খুশি তা করতে পারি। এই যে বাড়তি শুল্ক, এর দায়টা কে বহন করবে? বিক্রেতা প্রতিষ্ঠান বা না ক্রেতা প্রতিষ্ঠান? না, বাড়তি শুল্ক এটা আমার কাছে খুব পরিষ্কার নয় কে এই দায়টা বহন করবে, কিন্তু যেটা হবে সেটা হচ্ছে যে যখন আমাদের পণ্যটা যুক্তরাষ্ট্রে পৌঁছবে, তখন এর মানে যে মূল্য, সেটা কিন্তু 10% বেড়ে যাবে। বেড়ে সুতরাং যাবে। যারা, হ্যাঁ, যারা এটার ক্রেতা, যারা এটার ভোক্তা, তারা একটা উচ্চ মূল্যে দেবে, মানে উচ্চ মূল্য দেবে। এখন এমন হতে পারে যে যারা আমদানি করেছে, তারা তাদের যে এই যে নতুন করে যে শুল্কটা বসানো হলো, সেটা ভোক্তার কাছে চালান করে দিতে পারে, অথবা মনে করা যেতে পারে যে যখন আমরা বাংলাদেশ থেকে এটাকে রপ্তানি করছি, তখনই আমাদেরকে এই শুল্কটা বাংলাদেশের এখান থেকে বসানো হবে। কি ব্যবস্থায়, কি প্রক্রিয়া এটা হবে, সেটা এখন পর্যন্ত আমার কাছে পরিষ্কার নয়। সুতরাং এটা দেখতে হবে যে কি জাতীয় একটা প্রক্রিয়ার মধ্যে, কি জাতীয় একটা বিধিনিষেধের মধ্যে এই ব্যাপারটি সামনে এগিয়ে নিয়ে। আমাদের এখানকার ব্যবসায়ী বা বিশেষ করে সরকারের নীতি নির্ধারকরা মনে করেন বা দাবি করেন যে যেহেতু আমাদের 10%, চীন, ভিয়েতনাম ও তুরস্কে 12.5%, জাপান, দক্ষিণ কোরিয়ায় 10%, এবং কোথাও কোথাও 12.5%, এই যে চীন, ভিয়েতনাম এবং তুরস্কে আমাদের এখানকার চেয়ে শুল্কটা বেশি, 2.5% বেশি, কিন্তু মানে সেখানে দর কষাকষিতে আমাদের যে সক্ষমতা, তার চেয়ে তো এইসব দেশের সক্ষমতা অনেক বেশি। তাহলে আমরা সুবিধাটা পাবো কি না আদৌ, আমার যে মনে কম হয়, শুল্কের? হ্যাঁ, এটার দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে যে যেটা আপনি বলেছেন, দর কষাকষির ব্যাপারটা, আমরা শুল্কের সুবিধাটা পাবো কিনা, মানে এটাকে নামিয়ে নিয়ে আসা বা সেই জাতীয়। আরেকটা হচ্ছে এটার একটা দীর্ঘমেয়াদী একটা প্রভাবের ব্যাপার। এখন আমি মনে করি যে এই যে দর কষাকষির ব্যাপারটি, এটি চীন, ভিয়েতনাম, অন্যান্য দেশ যেভাবে এটাকে এর জন্য প্রস্তুত হচ্ছে, আমরা সেরকম ভাবে প্রস্তুতি আমাদের আছে কিনা। প্রথমেই মনে রাখা দরকার, যেগুলো বড় বড় দেশ, শক্তিশালী দেশ, ভূ রাজনৈতিক দিক থেকে, ভূ অর্থনৈতিক দিক থেকে তাদের একটা জোরালো কণ্ঠস্বর থাকবে।
কিন্তু তার চাইতেও বড় কথা হচ্ছে যে এর জন্য যে প্রস্তুতি, এর জন্য যে তথ্য নির্ভর, যুক্তি নির্ভর একটি ব্যাপার আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে, তার জন্য আমরা প্রস্তুত আছি কিনা। কারণ মনে রাখতে হবে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যখন আমরা আলোচনায় বসবো এবং এই জাতীয় শুল্কের বৃদ্ধি এবং এই শুল্কের ভার কে বহন করবে, এটাকে নিচে নামিয়ে আনার কোনো সুযোগ আছে কিনা, সেটাকে কিন্তু তথ্য নির্ভর এবং যুক্তি নির্ভর একটা আলোচনার মাঝখান দিয়ে যেতে হবে। এখানে আবেগের কোনো জায়গা নেই। আমরা দরিদ্র দেশ, সুতরাং আমাদের উপরে এর একটা বিরাট প্রভাব পড়বে, সুতরাং এটাকে কমিয়ে দাও। এই জাতীয় একটা ব্যাপার আমার মনে হয় যে আমাদের যে কথা, সেটাকে বেশি দূর নিয়ে যাবে না। আর এই প্রসঙ্গে দ্বিতীয় কথাটা হচ্ছে যে আমরা যদিও অর্থনীতি নিয়ে কথা বলছি, কিন্তু এই শুল্ক আরোপের যে ব্যবস্থা, এগুলোর কিন্তু একটা বিশাল আইনগত দিক আছে এবং এটা বৈশ্বিক আইন, দেশীয় আইন, এগুলো সবকিছুর মধ্যেই নির্ধারিত হয়। সুতরাং এই আইনগত দিকটাকে দেখার জন্যে আমাদের যে প্রতিনিধি দল যাবে বা আলোচনা করবে, তারা কতখানি প্রস্তুত, এটাও দেখতে হবে। না, যুক্তরাষ্ট্র যে এই শুল্ক আরোপ করে যাচ্ছে একের পর এক, তারা কি আইন মানছে? ডব্লিউটিও যে আইন, আপনি বলছিলেন যে দ্বিপক্ষীয়ভাবে, কিন্তু তারা ডব্লিউটিওর যে সব শর্ত আছে, যেসব বিধিমালা আছে, সেটা তো তারা মানছে না। না, সেটা তো যুক্তরাষ্ট্র প্রথমেই বলেছে যে এই যে বিশ্ব বাণিজ্য প্রতিষ্ঠান যেটা আছে, সেটাকে তারা মানে না এবং বিশ্বের জন্য যে এক জাতীয় বিধিনিষেধ, নিয়ম কানুন আছে, সেটাও তারা মানে না। সুতরাং তারা তো জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান যেগুলো আছে, সেগুলোর প্রতি তারা সম্মানও দেখায় না এবং সেগুলো তারা ধার ধারে না, এবং তারা দ্বিপাক্ষিকভাবে তাদের যেটা মনে হয় যে যৌক্তিক, সেভাবে তারা শুল্ক বসিয়ে যাচ্ছে। কিন্তু যে কথাকে আমি বলতে চাচ্ছিলাম যে দীর্ঘমেয়াদে কতগুলো বিষয় ভেবে রাখার প্রয়োজন আছে। একটি ভেবে দেখার যেটা প্রয়োজন আছে, সেটা হচ্ছে যে এই শুল্ক আরোপের ফলে আমাদের অবস্থাটা কি দাঁড়াবে। এখন মনে রাখতে হবে যে এই শুল্ক যে 10% আরোপ করা হয়েছে, এটা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে হয়েছে এবং বাংলাদেশের প্রতিযোগী যে সমস্ত দেশ আছে তাদের ক্ষেত্রে হয়েছে। সুতরাং আপেক্ষিকভাবে আমরা যে একটা খুব খারাপ অবস্থানে আছি, তা কিন্তু নয়। কিন্তু পুরো ব্যাপারটা নির্ধারণ করবে যে আমরা কতখানি যৌক্তিকভাবে, কতখানি তথ্য নির্ভর, যুক্তি নির্ভর আলাপ আলোচনাটা করতে পারি। দ্বিতীয় কথা যেটা বিশ্বে এখন আলোচিত হওয়া দরকার, যে এই যে শুল্ক আরোপ বা এই যে নতুন নতুন শুল্ক বিভিন্ন বিশ্ব ব্যবস্থায় তার প্রবর্তন করে, এটার পেছনে বলা হচ্ছে যে এটা মানবাধিকারের সঙ্গে সংযুক্ত। কারণ যেহেতু জোরপূর্বক শ্রম ব্যবহার করাটা, এটা মানবাধিকারের লঙ্ঘন। সুতরাং যে সমস্ত দেশ এটা করছে, তারা মানবাধিকার লঙ্ঘন করছে। সুতরাং মানবাধিকার প্রতিষ্ঠার জন্য শুল্ককে একটা উপকরণ হিসেবে, একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে মানবাধিকারের জন্য আজকের শুল্ক, কালকে পরিবেশের যে কার্বন নিঃসরণ, সেটা পরশুদিন আরেকটি ব্যাপার, এটা যদি ক্রমাগতভাবে ব্যবহার করা হয়, তাহলে দেখা যাবে যে যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো, পরাশক্তিগুলো নানান ছলছুতায় এই উন্নয়নশীল দেশ থেকে যে আমদানি, যে বাণিজ্য, তার উপরে নানান রকম বিধিনিষেধ আরোপ করবে মানবাধিকারের কথা বলে। এই ব্যাপারটি আমার মনে হয় দেখা দরকার। আর শেষ কথা আমি যেটা বলছি, যেটা আমি আগেও বলেছিলাম, যে আগামীতে আমাদের প্রতি অন্যায় করা হচ্ছে, কিংবা এই শুল্ক দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই, কিংবা এটার জন্য আমরা প্রস্তুত না, এ জাতীয় কথা বলে শুধু যুক্তরাষ্ট্র নয়, আন্তর্জাতিক বাণিজ্য কাঠামোর মধ্যে সুবিধা আদায় করা যাবে না। সেটা সুবিধা আদায় করার জন্যে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে এইভাবে যে আমরা আমাদের যে ব্যবস্থাটা, সেটার মধ্যে এক ধরনের সংস্কার আনতে হবে। পরিবেশের যে সমস্ত বিধিনিষেধ আছে আন্তর্জাতিক বাণিজ্যে, সেগুলো আমরা মানছি কিনা, শ্রম আইনের ক্ষেত্রে এবং শ্রমিক ব্যবহারের ক্ষেত্রে যে সমস্ত বিধিনিষেধ আছে, সেগুলো আমাকে মানতে হবে। কারণ শুধুমাত্র এর পরে আমাদের শ্রমের মূল্য কম, এই যুক্তিতে বা এই অর্থনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা কিন্তু বিশ্ব বাণিজ্যের সুবিধা আদায় করতে পারবো না। সুতরাং আমাদের বাণিজ্যের ক্ষেত্রে, উৎপাদনের ক্ষেত্রে, শ্রম আইনের ক্ষেত্রে, পরিবেশ আইনের ক্ষেত্রে আমাদেরকে সত্যিকার অর্থে সংস্কার করতে হবে এবং সেই সংস্কার করে আমাদেরকে প্রতিযোগিতামূলক একটা জায়গায় যেতে হবে।
তা না হলে পরে আমাদের পোশাক শিল্পের কথাই যদি বলি, আগামীতে ভিয়েতনাম, ক্যাম্বোডিয়ার মতো যে সমস্ত দেশ আছে তাদের কাছে কিন্তু আমরা প্রতিযোগিতায় হেরে যাব। তেল রপ্তানিকারক দেশগুলোর মধ্যে তো দেশগুলোর নিয়ে একটা সংগঠন আছে ওপেক, পরবর্তীকালে আরও একটি সংগঠন হয়েছে। তাহলে এই তৈরি পোশাক রপ্তানিকারক দেশগুলোর মধ্যে কোনো সমঝোতা বা কোনো এক ধরনের যৌথভাবে দর কষাকষি করতে পারে এরকম কোনো সংগঠন হতে পারে কি, নিশ্চয়ই বা হতে হওয়ার পারে। সম্ভাবনা আছে? না, এটা নিশ্চয়ই হতে পারে। মনে করা যাক এই এখন যে সমস্ত সংগঠন রয়েছে, যেমন আসিয়ানের কথা মনে আসে। তো তারা তো নিশ্চয়ই এই ব্যাপারে একটা দর কষাকষি করতে পারে। তাছাড়া আমরা জানি যে পোশাক শিল্পের জন্য যে সমস্ত রপ্তানি কারক দেশগুলো আছে, তাদের বেশিরভাগই এশিয়ার মধ্যে। সুতরাং তারাও একটা সংগঠন করতে পারে। কারণ যৌথভাবে, যূথবদ্ধভাবে যদি তারা দর কষাকষি করে এবং উন্নত বিশ্বের সঙ্গে আলাপ আলোচনায় যায়, তাহলে পরে যৌথভাবে, যূথবদ্ধভাবে লাভবান হওয়ার সুযোগ তাদের অনেক বেশি। কিন্তু যদি তারা এটা মনে করে যে আসলে অন্যকে নিচে নামিয়ে নেওয়ার জন্যে এবং প্রতিযোগিতাটাকে একটা অসুস্থ প্রতিযোগিতার দিকে নিয়ে যাওয়ার জন্যে তারা এককভাবে অন্যান্য দিক থেকে সুবিধা আদায়ের চেষ্টা করবে, তাহলে কিন্তু কেউ এটা থেকে লাভবান হবে না। একটা কথা মনে রাখা দরকার, সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র যে এই যে শুল্ক বসাচ্ছে, যুক্তরাষ্ট্র যে বিধিনিষেধ আরোপ করছে, এটা কিন্তু সম্পূর্ণভাবে অর্থনৈতিক নয়। আমরা প্রত্যেকেই জানি যে এটার একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে। ভূ রাজনীতিতে একটা আম নিয়ন্ত্রণ নেওয়া, নেতৃত্ব নেওয়া, সেটার সঙ্গে এটার একটা সম্পর্ক আছে। ভূ অর্থনীতিতে একটা প্রভুত্ব বিস্তার করার পেছনেও যুক্তরাষ্ট্রের নানান রকমের আ আ স্বার্থ কাজ করছে। অতএব সেই দিক থেকে আমার মনে হয় ভূ রাজনৈতিক এবং ভূ অর্থনৈতিক দিক থেকেও আমরা যূথবদ্ধভাবে না হলে পরে আমরা যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির যে সমস্ত রাজনৈতিক উদ্দেশ্য যেগুলো আছে সেটার সঙ্গে কিন্তু আমরা পাল্লা দিয়ে উঠতে পারবো না। এই প্রসঙ্গে আজ ডোনাল্ড ট্রাম্পের বর্ধিত শুল্কের আর শুল্ক আরোপের পরেই যুক্তরাষ্ট্র সঙ্গে বাংলাদেশ একটা বাণিজ্য চুক্তি করে বা করতে বাধ্য হয়। প্রথমত ওই চুক্তির যে বাংলাদেশ স্বার্থ বিরোধী অংশগুলো যদি ধারাগুলো যদি আপনি একটু ব্যাখ্যা করেন, আর দ্বিতীয়ত হচ্ছে এই চুক্তি থেকে সরে আসার কোনো সুযোগ আছে কিনা। কারণ যে যে শুল্কের ভিত্তিতে এই চুক্তিটা করা হয়েছিল অথবা বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, সেই শুল্কটাই তো নেই। তাহলে এই চুক্তির কোনো তাৎপর্য থাকে কিনা বা যৌক্তিকতা থাকে কিনা? না, যৌক্তিকতা থাকে। কারণ আপনি যেটা বলছেন যে শুল্কের ভিত্তিতে আম এই জাতীয় একটা চুক্তি করা হয়েছিল। কিন্তু মনে রাখা দরকার যে সেখানে দুটো ভাগ ছিল। একটা ভাগ ছিল যে অর্থনৈতিক ভাগ, যেখানে শুল্কের কথা বলা হয়েছে। শুল্ক কিভাবে আদায় করা হবে, শুল্ক কিসের উপরে বসবে, আম বাংলাদেশ কোন, কোন বিষয়ের উপরে শুল্ক দেবে পণ্যের উপরে, যুক্তরাষ্ট্র কোন পণ্যের উপরে শুল্ক দেবে, সেই জাতীয় একটা অর্থনৈতিক আলোচনা ছিল এবং সেটা সবাই জানে। কিন্তু এই চুক্তির পেছনে অনেকগুলো বিধিনিষেধ ছিল যেগুলোর সঙ্গে অর্থনীতির কোনো সম্পর্ক নেই। যেমন এমন বিধিনিষেধ ছিল যে বাংলাদেশ যদি কোনো তৃতীয় দেশ থেকে কোনো আম পণ্য আমদানি করতে চায়, যেমন তেল, তাহলে পরে যুক্তরাষ্ট্রের অনুমতি লাগবে। যেমন যার পরিপ্রেক্ষিতে জ্বালানি সমস্যার সময় যখন রাশিয়া থেকে তেল এনে ভারতে পরিশোধনের কথা উঠলো এবং সেই পরিশোধন প্রক্রিয়া শুরু হলো, তার আগে কিন্তু যুক্তরাষ্ট্রের অনুমোদন লেগেছিল। এই জাতীয় একটা ধারাও ছিল যে চীনের সঙ্গে কোনো রকমের ব্যবসা বাণিজ্য কিংবা কোনো রকমের একটা অর্থনৈতিক সম্পর্ক আম স্থাপন করার ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের একটা অনুমোদন লাগবে। সুতরাং আজকে শুল্ক নেই বা শুল্ক সেই আগের আরোপিত শুল্ক নেই, সেটা চলে গেছে ঠিকই। কিন্তু তার পেছনে যে সমস্ত, যেটাকে গোপন চুক্তি বলা হয়, যেটা দৃশ্যমান নয়, সেখানে যে সমস্ত ধারাগুলো আছে, যেটার দুটোর কথা আমি উল্লেখ করলাম, এছাড়া অনেক ধারা রয়েছে যেগুলো এখন পর্যন্ত হয়তো আমাদের কাছে দৃশ্যমান না, সেগুলো তো থাকছেই। সুতরাং সেই অর্থে চুক্তি কিন্তু বহাল থাকছে। আপনার দ্বিতীয় প্রশ্ন যেটা এই চুক্তি থেকে বেরিয়ে আসার সুযোগ আছে কিনা, এটা আমার মনে হয় আইনগত একটা বিষয়। এটা আইনগত দিক থেকে দেখা যাবে এবং সত্যিকার অর্থে একটা কথা আমরা সাধারণ মানুষ হিসেবে
বলতে পারি যে যে কোনো চুক্তি যখন স্বাক্ষর করা হয় তখন দুই পক্ষই যদি বলে যে এই চুক্তি আর বৈধ নয় বা এই চুক্তি আর আমাদের উপরে কোনো রকমের দায় সৃষ্টি করছে না, তখন তো চুক্তি থেকে বেরিয়ে আসা যায়। কিন্তু যুক্তরাষ্ট্র সেইটা বেরিয়ে আসবে কিনা সেখানে আমার সন্দেহ আছে। কারণ আবারও ওই গোপন চুক্তির বহু জিনিসই অর্থনৈতিক নয়, সেটা ভূ রাজনৈতিক, সেটা যুক্তরাষ্ট্রের আম এই অঞ্চলে একটা তাদের আম প্রভুত্ব বিস্তারের একটা চেষ্টা আছে, তাদের ক্ষমতা বিস্তারের এবং প্রভাব বিস্তারের একটা চেষ্টা আছে। সুতরাং সেটা থেকে বেরিয়ে আসার জন্য আইনগত কি ব্যাপার সেই চুক্তির মধ্যে ছিল এবং সেটা বেরিয়ে আসার জন্য আইনগত দিক থেকে কোনো রকম সুযোগ আছে কিনা, আমার মনে হয় যে এটা আইন বিশেষজ্ঞরাই হয়তো বলতে পারবেন। কিন্তু আমাদের সরকারের নীতি নির্ধারকরা দাবি করেন যে, বা অন্তর্বর্তী সরকারের, যে তৈরি পোশাক শিল্পকে বাঁচানোর জন্য এটি করেছে। তারাও জানে এটি অনেক ধারা আছে যেটি অন্যায়ভাবে চাপানো হয়েছে, কিন্তু তারা বলছে আমাদের তৈরি পোশাক শিল্পই হচ্ছে রপ্তানির প্রায় 80% বা তারও বেশি। তো এই শিল্পকে যদি না বাঁচাতে পারি তাহলে দেশের অর্থনীতি বাঁচবে না। সুতরাং এই বাধ্য হয়ে তারা করেছে। আপনি কি এই যুক্তির সঙ্গে একমত? না, আমি এই যুক্তির সঙ্গে একমত নই। কারণ কথাটা হচ্ছে যে আমরা জানি যে যুক্তরাষ্ট্রে একটা বড় অংশ আমাদের তৈরি পোশাক শিল্পে বড় অংশ যুক্তরাষ্ট্র যায়। কিন্তু সেই সঙ্গে তৈরি পোশাক শিল্পের একটা বড় অংশ ইউরোপীয় ইউনিয়নেও যায়। সুতরাং যুক্তরাষ্ট্রের সঙ্গে পোশাক শিল্পের অসুবিধা হলে আমার পোশাক শিল্প মরণাপন্ন হয়ে যাবে, এই জাতীয় যুক্তি আমি মানতে পারি না। আর সেই সঙ্গে এটাও মনে রাখা দরকার যে পোশাক শিল্পে যদি যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে আমাদের পোশাক শিল্পের রপ্তানি কমে যায়, তাহলে বিকল্প কোথায় আমরা রপ্তানি করতে পারি সেটা দেখারও তো একটা সুযোগ ছিল। সুতরাং আমার মনে হয় যে পোশাক শিল্প মরণাপন্ন, অতএব একে বাঁচাতে হলে এই চুক্তি করতে হবে, এটা খোঁড়া যুক্তি। এবং সত্যিকার অর্থে অর্থনীতির বাইরে যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলোর একটা ব্যবস্থা করার জন্যেই আমার মনে হয় পোশাক শিল্পের ব্যাপারটিকে একটা অজুহাত হিসেবে ব্যবহার করা হয়েছে। বিএনপি সরকারের 5 মাসেরও বেশি সময় হয়ে গেল। সংসদের 2টি অধিবেশন হয়েছে। সরকার ইতিমধ্যে একটি বাজেট ঘোষণা করেছে। বাজেটে অনেক আশার কথাও শোনানো হয়েছে, আবার চ্যালেঞ্জের কথাও বলা হয়েছে। সব মিলে এই নতুন সরকারের 5 মাস বয়সী সরকারের অর্থনৈতিক নীতিকে কিভাবে ব্যাখ্যা করবেন? আপনি কোনো ইতিবাচক কিছু দেখেন না নেতিবাচক? না, আমি ইতিবাচকই দেখি। আমি এটাকে দুদিক থেকে দেখি। একটা কথা মনে রাখা দরকার যে এই ৫ মাসের যে সময়টা সেখানে অনেকগুলো ধাক্কা এসছে। যে ধাক্কাটি আগে থেকে আমরা ঠিক বুঝতে পারিনি, যেমন জ্বালানির একটা ধাক্কা এসছে। ইরানের সঙ্গে যুদ্ধের ফলে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার ফলে বাণিজ্যের উপরে একটা ধাক্কা এসছে। এবং সুতরাং কিছু ধাক্কা বা কিছু বিষয় যেগুলো ঠিক সরকারের নিয়ন্ত্রণের বাইরে ছিল এবং সেটা বাইরে থেকে এসছে। এবং সেইগুলোর মোকাবেলা করার জন্য সরকার নানান রকমের ব্যবস্থা গ্রহণ করেছে। আমরা জ্বালানির ক্ষেত্রে প্রথম দিকে জ্বালানি সংকট কাটানোর জন্য সরকার যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছে সেইগুলো আমরা দেখেছি। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা ধরা যাক ফেব্রুয়ারি মার্চে তখন যে অর্থনীতি বাংলাদেশের ছিল, অর্থাৎ বিএনপি সরকার যখন ক্ষমতা গ্রহণ করেছে দায়িত্ব নেয়, তখন কিন্তু অর্থনীতির অবস্থা মোটেই ভালো অবস্থায় ছিল না। আমরা অন্যান্য সব জিনিস বাদ দিলেও আমরা জানি যে অর্থনীতিতে তখন প্রবৃদ্ধি ছিল অত্যন্ত শ্লথ, কর্মনিয়োজন ছিল অত্যন্ত কম এবং বেকারত্ব তখন প্রায় 30 লাখ লোক, সরকারি হিসেব মতো, যেটা বলা চলে যে অত্যন্ত অবপ্রাক্কালন। তো সেটার একটা বড় ধরনের বেকারত্বের সমস্যা ছিল। কলকারখানাগুলো বন্ধ ছিল বিভিন্ন জায়গায়। তো সুতরাং এই জাতীয় একটা অর্থনীতিকে নেওয়ার পরে সেখানে ঘুরে দাঁড়ানোর জন্যে এবং সেখান থেকে একটা প্রবৃদ্ধির এবং উন্নয়নের গতিময়তা তৈরি করার জন্যে আমি মনে করি না যে 5 মাস বলা চলে যে যথার্থ সময় বা এই সময়ের যথার্থ মধ্যে। সময় না, কিন্তু সরকার যেসব কর্মসূচি নিয়েছে সংকট কাটাতে, সেগুলো আপনি সমর্থনযোগ্য বা ইতিবাচক মনে করেন কিনা? আমি ইতিবাচক মনে করি। আমি মনে করি বাজেট একটি ইতিবাচক, কারণ যে অবস্থাতে এবং যে পরিপ্রেক্ষিতে বাজেট দেওয়া হয়েছে সেখানে আমরা দেখেছি যে উচ্চাভিলাষী বাজেট, কিন্তু সেই সঙ্গে বাস্তবতাকেও মেনে নেওয়া হয়েছে এবং সেই বাস্তবতার পরিপ্রেক্ষিতে বাজেটে যেভাবে
বিভিন্ন কার্যকলাপ, বিভিন্ন নীতিমালা ঘোষণা করা হয়েছে, আমি মনে করি সেটা ইতিবাচক। আহ, এখন নতুন করে প্রবৃদ্ধি বৃদ্ধির জন্য যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেটাও আমি ইতিবাচক মনে করি। তবে আমার একটি কথা আছে যে অনেকগুলো প্রকল্প নেওয়া হচ্ছে, অনেকগুলো ব্যবস্থা নেওয়া হচ্ছে, অর্থনৈতিক কার্যক্রম নেওয়া হচ্ছে, যেগুলো ঠিক এই মুহূর্তে প্রয়োজন আছে কিনা সেটা কিন্তু নিরীক্ষিত হওয়া দরকার। কারণ আজকে যদি আমরা খুব বড় বড় প্রকল্প নেই বা বিশাল প্রকল্পগুলো নেই, যেগুলোর ঠিক এই মুহূর্তে প্রয়োজন ততটা নেই, সেটাকে আমরা হয়তো কিছুটা বিলম্বিত করতে পারি। বিলম্বিত করে ঠিক এই সময় আমাদের অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর জন্য যে ব্যবস্থা গ্রহণ করা দরকার সেগুলোকে কিন্তু আমরা নিতে পারি। তবে সামগ্রিকভাবে আমি মনে করি যে অনেকগুলো জায়গায় অন্যভাবে চিন্তাভাবনার সুযোগ আছে সরকারের। সরকার সেই সুযোগটা নেবে বলে আমি বিশ্বাস করি। কিন্তু মানে মোটা দাগে বলা চলে যে একটা ইতিবাচক একটা গতিময়তা আমরা লক্ষ্য করছি। জনজীবনে জনগণের বৃহত্তর অংশের মধ্যেও এক ধরনের, বিশেষ করে বাজেটে যে আহ, যেসব নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর যাতে পণ্যের দাম যাতে না বাড়ে সেজন্য কর অনেক হ্রাস করেছে, একটা সহনীয় অবস্থায় থাকে যাতে জনজীবনের ভারসাম্য। কিন্তু বড় সংকট দেখা দিয়েছে যে কর্মসংস্থান এবং বেকারত্বর যে ভয়াবহ আগ্রাসন, সেটা মোকাবেলা। ইতিমধ্যে বেশ কিছু কারখানা বন্ধ হয়ে গেছে তৈরি পোশাক সহ। সেক্ষেত্রে সরকারের, আপনি কি বলবেন অর্থনীতিবিদ হিসেবে, যে আশু কি পদক্ষেপ হওয়া উচিত? হ্যাঁ, আমার জি, মনে হয় এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মনে রাখা দরকার যে এই সরকারের কিন্তু একটা অঙ্গীকার ছিল যে বিশাল সংখ্যক একটা কর্মসংস্থান সৃষ্টি করা। এটা তাদের যখন তারা নির্বাচন করেছে, নির্বাচনী ইশতেহারেরও অঙ্গীকার ছিল, নির্বাচন পরবর্তী অবস্থাতেও নীতি নির্ধারকেরা এই কথাটা বলেছেন। এখন আমার মনে হয় যে এটা থেকে উত্তরণ করার জন্য কতগুলো ব্যবস্থা দরকার। এক মানে কর্মনিয়োজনের যে ব্যাপারটি আপনি বলেছেন। তার একটা হচ্ছে যে সত্যিকার অর্থে প্রণোদনার ব্যবস্থা করতে হবে এবং এই প্রণোদনা শুধু বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে নয়, আসলে বিভিন্ন ছোটখাটো এবং মাঝারি শিল্প যেগুলো, এগুলোই প্রতিযোগিতায় টিকতে পারছে না, এগুলোই একটা স্বস্তির মধ্যে নেই, এগুলোই চাপের মধ্যে আছে। সুতরাং সে জাতীয় শিল্প প্রতিষ্ঠানকে কিভাবে আর্থিক প্রণোদনা দেওয়া যায়, অর্থের বাইরে প্রণোদনা দেওয়া যায়, সেই ব্যাপারটি আমার মনে হয় যে দেখার একটা বড় সুযোগ আছে। দ্বিতীয়ত হচ্ছে যে কর্মনিয়োজনের ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে কর্মনিয়োজন নতুন করে সম্ভব, এই ব্যাপারটি দেখারও বোধহয় প্রয়োজন আছে। অনানুষ্ঠানিক খাতকে আরো গতিময় করা যেতে পারে, কৃষি খাতে কর্মনিয়োজন বাড়ানো যেতে পারে যদি কৃষিকে সত্যিকার অর্থে যুব সমাজের কাছে আকর্ষণীয় করা যায়। আমরা জানি যে আমাদের বিশেষত তথ্য প্রযুক্তির ক্ষেত্রে নানান রকমের দক্ষতা আছে, সেটা মুঠোফোনের ক্ষেত্রে হোক, কম্পিউটারের ক্ষেত্রে হোক। সেখান থেকে একটা নতুন করে একটা শিল্পের ব্যাপারটি সামনে নিয়ে যাওয়া যায় কিনা সেটা দেখতে হবে। আপনার মনে আছে যে বাজেটে সৃজনশীল জি। অর্থনীতির কথা বলা হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু সেই সৃজনশীল অর্থনীতির জন্য যে জাতীয় উদ্যোগ গ্রহণ করা দরকার সেটা আমরা দেখিনি। শুধুমাত্র একটা অর্থ বরাদ্দের কথা আমরা দেখেছি, কিন্তু তারপরেও বিভিন্ন জায়গায় এই যে নতুন সৃজনশীল অর্থনীতি, যেটা সাংস্কৃতিক জগতে হতে পারে, সাংস্কৃতিক জগতের বাইরে হতে পারে, নতুন নতুন জায়গায় হতে পারে, বলা চলে যে পরিবেশের ক্ষেত্রে হতে পারে, সেই জাতীয় জায়গায় সরকার বাজেটে যে কথা বলেছে, বাজেটে যে কথা উল্লেখ করেছে, সেই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা দরকার। এবং এই খাতে কিন্তু আমার মনে হয় যে আরো নতুন কর্মনিয়োজন সম্ভব, যেটাকে আমরা সুনীল অর্থনীতি বলে থাকি, অর্থাৎ সমুদ্র, জল এবং তার উপরে ভিত্তি করে যে সমস্ত অর্থনীতি, সেটার কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কিছুই করা হয়নি। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। আমার মনে হয় যে সেই জায়গাতেও নতুন করে ভাবতে হবে। মূল কথাটা হচ্ছে যে আসলে আগামী দিনের কর্মনিয়োজন, বেকারত্বের সমস্যা আপনার অতীতের যে নীতিমালা তা দিয়ে আপনি সেটার মোকাবেলা বা সমাধান করতে পারবেন না। কারণ সমস্যার স্বরূপ সমাধান হবে না। বদলেছে, প্রকৃতি বদলেছে, হ্যাঁ, এবং সুযোগেরও নানান রকমের ক্ষেত্র তৈরি হচ্ছে। সেইগুলোর আমার মনে হয় যে সুযোগ নেওয়া দরকার। প্রকাশনা শিল্প আজকে এই বিদেশের যুক্তরাষ্ট্রের বেশিরভাগ বই কিন্তু ছাপা হচ্ছে
যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যের বাইরে, বিশেষত সিঙ্গাপুরে। তো আমাদের প্রকাশনা শিল্প তো অত্যন্ত উন্নত এবং অত্যন্ত আকর্ষণীয় আমি মনে করি। তো সুতরাং আমরা যদি এই বাজারটিকেও ধরার একটা চেষ্টা করি, তাহলে হয়তো বাইরের যে সমস্ত প্রকাশনা সংস্থা আছে তাদের বহু কাজই বাংলাদেশে আসতে পারে। তো নতুন নতুন চিন্তা, নতুন নতুন ভাবনা এবং সুযোগের দিকে খেয়াল রাখা। কারণ সুযোগ তো আপনা আপনি আসবে না। আমাদের নানান রকমের প্রতিযোগী আছে, নানান দেশে প্রতিযোগিতা আছে। সেই জায়গায় আমাদের সুযোগের প্রতিও দৃষ্টি রাখা দরকার। আমরা আশা করি এই সরকার সংকট কাটাতে যেসব কর্মসূচি নিয়েছে তার যথাযথ বাস্তবায়ন, ভারী শিল্প কারখানা, ভারী প্রকল্প, বড় প্রকল্প আপাতত স্থগিত রেখে যাতে কর্মনিয়োজন বাড়ে এরকম প্রকল্প এগিয়ে নেবে এবং নতুন ভাবনা, নতুন চিন্তায় সংকট কাটানোর চেষ্টা করতে হবে, গতানুগতিক ধারা বাদ দিয়ে। ডক্টর সেলিম জাহান, চর্চা সংলাপে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, শুভেচ্ছা। আপনাকেও ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি শুধু একটা কথা দিয়ে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে জি, উন্নয়ন দর্শনের ক্ষেত্রেও এতদিন পর্যন্ত আমরা যেটা বলেছি যে আমরা প্রবৃদ্ধির মাধ্যমে কর্মনিয়োজন আমরা বাড়াবো, কিন্তু আমাদের দেশে দেখা গেছে, বাইরেও দেখা গেছে যে প্রবৃদ্ধি বেড়েছে কিন্তু কর্মনিয়োজন বাড়েনি। তো প্রবৃদ্ধির উপর ভিত্তি করে কর্মনিয়োজন না বাড়িয়ে আমরা যদি আজকে কর্মনিয়োজনের উপরে ভিত্তি করে প্রবৃদ্ধি বাড়ানোর চেষ্টা করি, তাহলে পরে আমার মনে হয় যে সেটা হয়তো ভালো হবে এবং সেখানে হয়তো প্রবৃদ্ধি 7%, 8% হবে না, হয়তো 3%, 4% হবে, কিন্তু সেই প্রবৃদ্ধি হবে কর্মনিয়োজন বিস্তারিত প্রবৃদ্ধি। আরেকটা হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংকের মূল কথাটা হচ্ছে যে তারা মূলত মূল্যস্ফীতি কমানোর দিকেই তারা নজর রাখেন, কিন্তু আমার মনে হয় যে তাদের লক্ষ্য আজকে শুধু মূল্যস্ফীতি না কমিয়ে কর্মনিয়োজন বাড়ানোরটাও যদি তাদের একটা লক্ষ্য হয়, তাহলে এই দ্বিতীয় লক্ষ্য যদি সরকার গ্রহণ করেন, তাহলে আমার মনে হয় যে কর্মনিয়োজনের যে সংকটের কথা আমরা বলছি সেটা থেকেও আমরা উত্তরণে আমরা সক্ষম হব। ডক্টর সেলিম জাহান, আবারও আপনাকে ধন্যবাদ চর্চাকে সময় দেওয়ার জন্যে। আবারও দেখা হবে। শুভেচ্ছা চর্চার পক্ষ থেকে।